আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ওরে আয় রে আয়, ট্রেনে টিকিট কাটতে হবে না, আয় এক্ষুনি ছেড়ে দেবে ট্রেন। প্রত্যেক দিন লেট করে। আয় রে আয়। হাতে ধর, হাতে ধর, হাতে ধর অভি। আয় 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 আয়। একটু হলেই কিন্তু মিস হয়ে যাচ্ছিল ট্রেনটা। সেটা আর নতুন কি, বৌজি তো তোর একই জিনিস লেগে রয়েছে। আরে আজকের ব্যাপারটা তাই নয় রে, তুই দেখ বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আমি আটকে পড়েছিলাম ভাই। তা যা বলেছিস ভাই, এই পুজোর সময় আর মাত্র 1 মাস বাকি পুজোর, আর এখন বৃষ্টি দেখ। কি যে হবে পুজোয় কে জানে। পুজোর সময় বৃষ্টি হবে না এটা ভাবা আর ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা একই ব্যাপার। চল বসে চল। তা জামা কাপড় কিনতে কি শুধু এই বিগ বাজারে ঢুকবি নাকি নাকি কলেজ স্ট্রিট থেকেও একবার ঘুরে আসা হবে? যাচ্ছি যখন একেবারে কলেজ স্ট্রিট থেকে ঘুরে আসাটাই বরং ভালো হবে, বুঝলি তো। কটা বইও নিয়ে নেওয়া যাবে। আসলে আমার কাছে যে বইগুলো আছে সেগুলো সবই পড়ে ফেলেছি, আর এই বৃষ্টি বাদলার দিনে ঘরে বসে বই পড়তে তো বেশ লাগে। কি বলিস? একদম ঠিকই বলেছিস। তাহলে আমিও কটা বই কিনে নেব। অনেকদিন ভালো ভালো কিছু বই পড়া হয়নি। বাহ, এই বৃষ্টির দিনেও শিয়ালদায় ভিড়টা ঠিক একই রকম রয়েছে ভাই। তা যা বলেছিস। চ তাড়াতাড়ি পা চালে, নয়তো বই কেনার পর আবার শপিং করতে করতে অনেক লেট হয়ে যাবে, ট্রেনটা পাবো না। চ। আচ্ছা কি বই নিয়ে যায় বলতো? দেখ, এখন যা শুনছি লোকের মুখে, তার থেকে আমার মতে তন্ত্র বেসড গল্পগুলো এখন নিলে বেশি ভালো হয়। ওগুলো চলছেও বেশ দারুণ। বেশ বলেছিস কিন্তু অভি। আমি বিভূতিভূষণ বাবুর তারানাথ তান্ত্রিক গল্পটা পড়েছিলাম, অ্যান্ড ইভেন যেটা তারাদাস বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ করেছিল আর কি। আমার তো বেশ দারুণ লেগেছিল। ওরকম টাইপের গল্প পেলে দারুণ হবে। খোকা, তারানাথ তান্ত্রিকের নাম শুনলাম মনে হলো। হ্যাঁ গো দাদু, আমরা আসলে তারানাথ নয়, মানে তারানাথ তান্ত্রিকের মতনই আরও তন্ত্রমন্ত্রের আর কি বই খুঁজছিলাম। তারানাথ তো পড়েছি। ও তন্ত্রের গল্প খুঁজছো? সে তো আমার ঝোলাতেই আছে। আপনি ঝোলাই করে তন্ত্রমন্ত্রের বই নিয়ে করেন? আসলে আমিও তোমাদের মতো তন্ত্রমন্ত্রের বই পড়তে খুব ভালোবাসি কি না, তাই আর কি। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো, এই বইটা একবার পড়ে দেখো তো খোকা। এ কি, এ তো তারানাথ তান্ত্রিক লেখা আছে। দাদু, তারানাথ তান্ত্রিকের গল্প আমাদের সব পড়া। আরে বইটা একটু খুলেই দেখো না খোকা, এটা বই নয়, বলতে পারো একটা ডায়েরি। ডায়েরি? হ্যাঁ হ্যাঁ ডায়েরি। আর কথা না বাড়িয়ে একবার খুলে দেখো তো খোকা। খুলে বরং একটা গল্প পড়ো, যদি ভালো লাগে তারপর না হয় দামের ব্যাপারে কথা বলবো। আচ্ছা বেশ। শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর সেই খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আমরা আপনাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আজ আবারও আমরা নিয়ে হাজির হয়েছি তারানাথ তান্ত্রিক সাগার আরও একটি গল্প।
আমাদের আজকের গল্পের লেখক সায়ন চক্রবর্তী 27 জুন 1997 সালে জন্মগ্রহণ করেন হাওড়া জেলার বালিতে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক পাশ করে বর্তমানে লেখক বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির জন্য চেষ্টারত। শখ বলতে বই পড়া আর অবসর সময়ে লেখালেখি করা। শুনতে থাকুন সায়ন চক্রবর্তীর লেখা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও কালা পানির খিদে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। রসিকতা করে এমনও বলা যায় যে গিন্নি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেলে বেচারা হতভাগ্য পুঁথির বদনে ঠিক যেমন অভিব্যক্তি দেখা যায়, আকাশ বাবাজি যেন হুবহু একই রকম রূপ ধারণ করেছেন। অবশ্য হবে নাই বা কেন, আষাঢ় মাস যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ গ্রীষ্মকে বিদায় জানিয়ে বর্ষা তার আগমন জানান দিচ্ছে সমগ্র বঙ্গবাসীকে। এই বর্ষাকালে জানলার ধারে একা বসে প্রকৃতিকে দুচোখ ভরে পর্যবেক্ষণ করতে করতে যার কথা যে কোনো বাঙালির সর্বপ্রথম মনে পড়ে, তিনি আর কেউ নন, সমগ্র বিশ্বের দরবারে বাঙালির মুখ সুপ্রভ করে যিনি প্রতিটা বাঙালিকে গর্ব করার সুযোগটা করে দিয়েছেন, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও রবীন্দ্রনাথকে পুরোপুরি বুঝতে পারার মতো, তার লেখনীর আবেগকে নিজের অন্তরে অনুভব করার মতো ক্ষমতা আমার মতো অযোগ্য ব্যক্তিত্ব একেবারেই নেই, এমনকি বঙ্গদেশের বহু তাবর তাবর কবি বা সাহিত্যিকেরও বোধহয় নেই। জানলার ধারে বসে বসে এইসব সাত পাঁচ ভাবছিলাম, হঠাৎ একটা প্রচণ্ড শব্দে হুঁশ ফিরল। কয়েক সেকেন্ড ধরে চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারলাম সামনেই কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল, এ তারই শব্দ। ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সময় এগিয়ে চলার সাথে সাথে তার বেগ ক্রমশই বেড়েই চলল। এমন দিনে ঘরে বসে থাকতে কি মন চায়? ঠিক করলাম বৃষ্টিটা একটু ধরলে ছাতাটা নিয়ে কিশোরীর বাড়ি যাব। যেমন ভাবা তেমনি কাজ। বৃষ্টির বেগ সামান্য কমতেই ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ির সামনে এসে গলার সমস্ত জোর একত্রিত করে হাঁক পারলাম, কি হে কিশোরী, বাড়ি আছো নাকি? আমার গলা পেয়ে কিশোরী দোতলার বারান্দায় এসে বলল, ও তুমি, তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ। তাই এসেই যখন পড়েছো তখন আর শুভ কাজে দেরি করে লাভ নেই ভায়া। তুমি ভেতরে এসে একতলায় সিঁড়ির পাশে পাতা বেঞ্চটাতে একটু বসো, দরজা খোলা আছে। এদিকে আমিও চট করে তৈরি হয়নি, তারপর দুজনে মিলে একসাথে মঠ লেনের উদ্দেশ্যে যাত্রা করব। আমি কিশোরীকে বিলক্ষণ চিনি। এমন দিনে তারানাথের কাছে উপস্থিত হয়ে তারানাথের মুখে রোমাঞ্চকর কোনো গল্প শোনার এই মোক্ষম সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না। বরঞ্চ বলা ভালো, সে এমন সুযোগের অপেক্ষাতেই হা পিত্তেশ করে বসে থাকে। অবশ্য এ বিষয় যদিও আমিও তার থেকে খুব একটা কম যাই না। আমি কিশোরীর কথা মতো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে বেঞ্চে আরাম করে বসলাম। মিনিট পাঁচেকের মধ্যেই কিশোরী রীতিমতো ফুলবাবু সেজে আমার সামনে উপস্থিত হয়ে বলল, চলো হে, বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আকাশের যা অবস্থা দেখছি, তাতে আবার কখন তেড়ে বৃষ্টি আসবে তা বোঝা মুশকিল। তখন কিন্তু এই ছাতায় আর রক্ষা পাওয়া যাবে না। আমি দেখলাম কিশোরী কথাটা নেহাতি ভুল বলেনি। তাই আর কথা না বাড়িয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। তবে মাঝ রাস্তায় বাঁধল আরেক বিপত্তি। খাস ধর্মতলার মতো জায়গায় প্রায় 1 হাঁটু সমান জল জমে গেছে এতক্ষণের বৃষ্টির ফলে। আমরা সেই জল ঠেলেই এগিয়ে চলতে লাগলাম, আর কোনো উপায় না দেখে। কিশোরী রাগে গজগজ করতে করতে বলে উঠল, এই কলকাতা কর্পোরেশনের লোকগুলো সব 1 নম্বরের অপদার্থের ধারী। কাজের বেলায় অষ্টরম্বা, শুধু ফাঁকি মারা, আর মাস গেলে সরকারের ঘর থেকে অর্থ ধ্বংস করে মাইনে গুনে নেওয়া এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সরকারের উচিত এদের আর মাইনে না দিয়ে সেই টাকা দেশের গরিব দুঃখীদের কাজে লাগানো। যত সব উজবুকের দল। ইতিমধ্যেই আমরা মঠ লেনে এসে উপস্থিত হয়েছি। সামনের দোকান থেকে তারানাথের জন্য গরম গরম সিঙাড়া, জিলিপি আর 1 হাঁড়ি রাবড়ি কিনে নিলাম।
আমি আর কিশোরী দুজনেই আজ বাড়ি থেকে আসার সময় তারানাথের অতি প্রিয় পাসিং শো পাঞ্জাবির পকেটে করে নিয়ে এসেছি। বাড়ির সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে চারি এসে দরজা খুলল। আমাদের দেখে হাসি হাসি মুখ করে বলল, আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন। বাবা আজ সকালেই আপনাদের কথা বলছিলেন। কিশোরী সিঙারা, জিলিপির ঠোঙা আর রাবড়ির হাড়ি চারির হাতে দিয়ে চারিকে স্নেহমাখা গলায় প্রশ্ন করল, তুই শ্বশুরবাড়ি থেকে কবে এলি মা? এই তো গত পরশু কাকাবাবু। এখন সপ্তাহখানেক বাবার কাছেই থাকবো। আমার শ্বশুরবাড়ির সকলে পুরী বেড়াতে গেছে। আমাকেও যেতে অনুরোধ করেছিল ঠিকই, কিন্তু আমি যাইনি। অনেকদিন বাবাকে দেখতে পাইনি বলে মনটা বড় আকুলি বিকুলি করছিল, তাই বাবার কাছেই চলে এলাম। আমরা দুজনেই সমস্বরে বেশ করেছিস বলে বাড়ির ভেতরে প্রবেশ করে তারানাথের ঘরে গিয়ে ঢুকলাম। তারানাথের ঘরে ঢুকে দেখি তারানাথ তক্তপোষে বসে তামাক খাচ্ছে। আমাদের দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। হুঁকোটাকে একপাশে নামিয়ে রাখতে রাখতে তারানাথ বলে উঠল, আমি জানতাম তোমরা দুটিতে আজ গল্প শোনার লোভে লোভে ঠিক এসে হাজির হবে, তাই এতক্ষণ তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, বসো তো। কিশোরী এক হাতে ধুতির খুঁট ধরে জল ছাড়তে ছাড়তে বলল, এমন দিনে আপনার কাছে না এলে ভগবান গল্পেশ্বর যে আমাদের পাপ দেবেন মশাই, তাই আজ আপনার জন্য সিঙ্গারা, জিলিপি আর রাবড়ি নিয়ে চলে এলাম। দেখলাম রাবড়ির কথা শুনে তারানাথের মুখে একটা চওড়া হাসি খেলে গেল। তারানাথ রাবড়ি খেতে খুব ভালোবাসে। খুশিতে গদগদ হয়ে তারানাথ বলল, তোমাদের দৌলতেই মাঝে মধ্যে তাও একটু ভালো মন্দ খেতে পাই, এই যা। আমার নিজের বর্তমান আয়ে দুটি ডাল ভাত জুটে গেলেও ভালো মন্দ খাওয়ার শখ আর করা চলে না। তা তোমরা একটু বসো, আমি ভিতরে গিয়ে চারিমাকে চায়ের কথা বলে আসি। এই বলে তারানাথ ভেতরে চলে গেল। আমি আর কিশোরী এই সুযোগে বারান্দায় এসে তাড়াতাড়ি করে একটা সিগারেট খেয়ে আবার ঘরে এসে বসলাম। কিছুক্ষণ পরে পায়ের শব্দ পেয়ে বুঝতে পারলাম তারানাথ আসছে। আমাদের অনুমানকে সঠিক প্রমাণিত করে তারানাথ ঘরে এসে ঢুকে তক্তাপোষটার ওপর পা ছড়িয়ে বসল। কিছুক্ষণ পরে চারি এসে 3 কাপ চা, 3টে থালায় 2টো করে সিঙারা, 2টো করে জিলিপি আর 3টে বাটি ভর্তি করে রাবড়ি দিয়ে গেল। আমরা পাঞ্জাবির পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট 2টো বের করে তক্তপোষে বসা তারানাথের দিকে এগিয়ে দিলাম। কিশোরী বলল, আজ একটা বেশ গা ছমছমে গল্প শোনান তো ঠাকুরমশাই, এই বৃষ্টি বাদলার দিনে একেবারে জমে যাবে। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তারপরে আরাম করে বেশ কয়েকটা টান দিয়ে সে বলতে শুরু করলো, আজ তোমাদের যে ঘটনার কথা শোনাবো তা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে বীরভূমের কবিচন্দ্রপুর গ্রামের জমিদার শিলাদিত্য মজুমদার ও তার পরিবারের সাথে। এই ঘটনা আমার সাধক জীবনের গোড়ার দিকে ঘটা ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তখন আমার বয়স অনেকটাই কম, তবে সেই ঘটনা ঘটে যাওয়ার এত বছর পরেও আমি আজও তা ভুলতে পারিনি। কারণ আমার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটলেও এটি ছিল সম্পূর্ণ অন্যরকম একটি অভিজ্ঞতা। কিশোরী একটা সিঙারায় বড় একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে উঠল, আহা, আসল ঘটনার কথাটা এবার শুরু করুন দেখি ঠাকুরমশাই, আর যে তর্স হইছে না। তারানাথ চা শেষ করে শেষ হয়ে আসা সিগারেটে বড় বড় 2টো টান দিয়ে ধোঁয়া ছেড়ে সিগারেটের দগ্ধাবশেষ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুজে দিতে দিতে বলতে শুরু করলো, তখন আমার যুবক বয়স, এদিক ওদিক পথে ঘাটে ঘুরে বেড়াই, আর সুযোগ পেলেই সাধু সঙ্গ করি। মাঝে মধ্যে রাতে কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। কোনো রকমে রাতটা কাটিয়ে আবার সকাল হলেই পথে বেরিয়ে পড়ি। এইভাবেই পথ চলতে চলতে
আমি হাজির হলাম রাঙা মাটির দেশ বীরভূমে। সেই প্রাচীনকাল থেকে এই বীরভূম তন্ত্র সাধকদের জন্য একটি অতি পবিত্র স্থান। তন্ত্রের বীরাচার সাধনার নাম থেকেই এই স্থানের নাম হয়েছে বীরভূম, অর্থাৎ বীরের ভূমি। এখানে মহাতীর্থ তারাপীঠ ছাড়াও পাঁচটি সতীপীঠ বর্তমান, যথা কঙ্কালীতলা, নলহাটেশ্বরী, বক্রেশ্বর, ফুল্লরা ও নন্দিকেশ্বরী। তাই তন্ত্র মতে এই স্থানের গুরুত্ব অসীম। এই বীরভূমে মহাসাধক বামাখ্যাপা ছাড়াও আরও বহু বড় বড় সাধক তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারাপীঠ মহাশ্মশান, লাভপুর অট্টহাস্য, কঙ্কালীতলা শ্মশান ইত্যাদি স্থানে পঞ্চমুণ্ডির আসনে বসে। তাই আমি এই বীরভূম গ্রামে প্রবেশ করেছিলাম তন্ত্রের উচ্চ মার্গের সাধনা শেখার অনেক আশা মনে নিয়ে। আমার স্থির বিশ্বাস ছিল, খুঁজলে এখানে আমি এমন কোনো না কোনো সাধকের সন্ধান নিশ্চয়ই পাব, যিনি প্রকৃতই আমাকে সাধনা ও আধ্যাত্ম জগতের অনেকটা উচ্চতর স্থানে পৌঁছতে সাহায্য করবেন। তখনও আমি জানি না আগামী কিছুদিনের মধ্যেই আমাকে কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি সারাদিন হাঁটতে হাঁটতে সন্ধেবেলা অবশেষে বামাখ্যাপার অন্যতম শিষ্য সিদ্ধ সাধক শঙ্কর খ্যাপার জন্মস্থান কবিচন্দ্রপুর গ্রামে এসে উপস্থিত হলাম। গ্রামের শুরুতেই একটা বিশাল বটগাছ দেখে তার তলাতেই সেদিনকার মতো রাত্রি যাপন করব বলে মনস্থির করলাম। সেই মতো গাছের তলায় বসে সঙ্গে থাকা ঝুলি থেকে দুটো পাকা কলা আর কিছু খই বার করে রাতের আহার সারলাম। তারপর গাছের গা বেয়ে নেমে আসা ঝুড়িগুলো একসাথে জট বেঁধে তৈরি হওয়া খাটিয়ার মতো গঠনের উপর ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম। সারাদিন হাঁটাহাঁটির পরিশ্রমের ফলে শোয়া মাত্রই আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে আমার ঘুম ভাঙল পাখিদের কিচিরমিচির শব্দে। আহা, কি মধুর তাদের সেই গান! একবার শুনলে পৃথিবীর সমস্ত কাজ ফেলে রেখে দিনের পর দিন শুধু গাছতলায় বসে তাদের সেই কলরব শুনে যেতেই ইচ্ছে হয়। আমি সূর্য প্রণাম সেরে গাছের তলায় কিছুক্ষণ বসে আছি। এমন সময় ঘোড়ায় টানা একটা টাঙা গাড়ি এসে গাছ থেকে কিছুটা দূরে থামল। গাড়ি থেকে একজন সুপুরুষ যুবক নেমে আমার দিকে এগিয়ে এলেন। যুবককে দেখেই বোঝা যায় তিনি কোনো বনেদি বংশের সন্তান। সাজ পোশাক ও চলাফেরায় শৌখিনতা ও বিনয়ের ভাব স্পষ্ট। তিনি আমার সামনে এসে বিনীতভাবে আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর, আপনি কি তারানাথ তান্ত্রিক? উত্তরে আমি শান্ত কণ্ঠে বিনম্রভাবে বললাম, হ্যাঁ, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি এই গ্রামে গতকাল সন্ধেবেলাতেই এসেছি। সারাদিনের পথ চলার পরিশ্রমে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে এই গ্রামের ভিতরে আর যেতে পারিনি। এই গ্রামের শুরুতেই এই বটগাছটা দেখতে পেয়ে এর তলাতেই রাতটা কাটিয়ে দিলাম আর কি। যুবক আমায় প্রণাম করে বললেন, নমস্কার ঠাকুর, এই অধমের নাম শিলাদিত্য মজুমদার। আমি এই গ্রামের বর্তমান জমিদার। বিগত 2 মাস ধরে আমার বাড়িতে একের পর এক অমঙ্গল ঘটেই চলেছে। যেন শনির নজর পড়েছে বাড়ির ওপর। অনেক পীর ওঝা গুণিন করেও কোনোভাবেই কোনো সুরাহা হলো না। আজ ভোরে আমার লোক আপনার এই গ্রামে আসার খবর আমায় দিতেই তাই আপনার কাছে ছুটে এলাম। আপনি একটিবার দয়া করে আমার সাথে আমার বাড়ি চলুন। আপনার থাকা, খাওয়া, দেখা, শোনা দায়িত্ব সব আমার। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সেবায় কোনো রকম ত্রুটি আমি হতে দেব না। তোমরা তো জানোই যে মধুসুন্দরী দেবী আমায় বেশ কিছু ক্ষমতা প্রদান করেছিলেন, যার ফলে কোথাও বা কারোর সাথে কোনো অমঙ্গল ঘটার আভাস আমি আগে থেকেই পাই।
আমি শিলাদিত্যর পিছনে একটা কুচকুচে কালো ধোঁয়ার কুণ্ডুলি জমাট বাঁধা অবস্থায় দেখতে পেলাম। আমার বুঝতে বিলম্ব হলো না যে সত্যি সত্যি শিলাদিত্যর কোনো বড় বিপদ আসন্ন। তাই আর কাল বিলম্ব না করে তার সাথে টাঙা গাড়িতে উঠে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাইল দুয়েক পথ অতিক্রম করে আমরা যখন গোটা গ্রাম পেরিয়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত জমিদার বাড়িতে এসে পৌঁছলাম, তখন সূর্য মাথার উপরে উঠে গেছে। জমিদার বাড়ির সামনাসামনি আসতেই আমি অনুভব করলাম গোটা বাড়িটা ঘিরে যেন একটা দম বন্ধকর গুমোট পরিস্থিতি। প্রকাণ্ড 3 তলা জমিদার বাড়িটা একেবারে যেন পরিত্যক্ত মরুভূমির মতো প্রাণহীন হয়ে পড়েছে। বাড়িটা থেকে সমস্ত সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, বছরের প্রথম বৃষ্টির জলের স্পর্শ পাওয়া শুকনো মাটির মতো কেউ যেন এক মুহূর্তে শুষে নিয়েছে। শিলাদিত্য গাড়ি থেকে নেমে আমায় নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বিশাল সিংহদ্বারের চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। চাপা অস্বস্তিতে আমার সারা শরীর ভরে উঠল। কপালে, ঘাড়ে এবং গলায় বিন্দু বিন্দু ঘাম জমে আমার প্রায় অর্ধেক শরীর ভিজিয়ে দিল। আমি মনে মনে দীক্ষার সময় গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করতে করতে শিলাদিত্যকে অনুসরণ করে তার পিছু পিছু চলতে লাগলাম। শিলাদিত্য আমায় নিয়ে কারুকার্য করা পাথরের সিঁড়ি ভেঙে 1 তলা থেকে 2 তলায় উঠে প্রশস্ত বারান্দা দিয়ে পশ্চিমের দিকে এগিয়ে চলল। অবশেষে আমরা বারান্দার একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। সেখানে একজন বয়স্ক লোক দেখলাম আগে থেকেই উপস্থিত আছে। সে শিলাদিত্যকে সেলাম ঠুকে ঘরের দরজা খুলে দিল। দেখলাম বেশ পরিপাটি করে সাজানো গোছানো সুন্দর একটা ঘর। সেগুন কাঠের খাট, আলমারি, চেয়ার, আয়না সবই আছে ঘরে। শিলাদিত্য আমাকে ঘরের দিকে ইশারা করে বলল, ঠাকুর, এই হলো আপনার ঘর। আমার নির্দেশে এখানেই আপনার থাকার সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে আমাদের খাস চাকর দয়ারাম। এবার আপনি একটু বিশ্রাম নিন, দুপুরে খাওয়ার সময় আবার দেখা হবে। তারপর লোকটার দিকে ইশারা করে বলল, ওই হলো দয়ারাম। ও সব সময় দরজার ঠিক বাইরের মেঝেতে বসে থাকবে। আপনার যখন যা প্রয়োজন হবে ওকে একবার হাঁক দেবেন। এখন আমি তাহলে আসি। এই বলে শিলাদিত্য তখনকার মতো বিদায় নিয়ে চলে গেল। আমি ঘরের কোনায় রাখা মখমলের গদি আঁটা কাঠের চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবে গেলাম। কিছুক্ষণ ভাবার পর আমার মনে হলো দয়ারামকেই একবার জিজ্ঞেস করে দেখি সমস্যার সমাধানের জন্য ওর কাছ থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা। আমি যথারীতি ঘরের বাইরে বেরিয়ে এসে দয়ারামকে ডাকলাম। দয়ারাম আমার সামনে এসে আমাকে প্রণাম জানিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আমি দয়ারামকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, বিগত 1 মাসে এই বাড়িতে কি কি ঘটেছে তা আমায় সবিস্তারে বলতে পারবে? কোনো ছোটোখাটো ঘটনাও বাদ দেবে না কিন্তু। শুরু থেকে সব কিছু খুলে আমাকে সবটা বলো। আমার কথা শুনে দয়ারাম ভীত গলায় বলতে লাগলো, ঠাকুর মশাই, 3 মাস আগেও সব ঠিকঠাকই ছিল। এ বাড়ির কার্নিশে বসে শালিক, ময়না, চড়ুই আপন মনে গান গাইত। বাড়ির উঠোনে খেলে বেড়াতো কাঠবিড়ালির দল। গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, গাছ ভর্তি ফুল ফল, আর মা, স্ত্রী ও 1 ফুটফুটে শিশুকন্যা নিয়ে জমিদার মশাইয়ের ভরা সংসার বেশ ভালোই চলছিল। প্রথম বিপত্তি বাঁধল আমাদের ছোট কর্তামা, অর্থাৎ জমিদার মশাইয়ের স্ত্রী লাবণ্যপ্রভা দেবী 2 মাস আগে যখন দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হলেন। কবিরাজ মশাই তাকে পরীক্ষা করে এই সুসংবাদ দেওয়ার 3-2 এর মধ্যেই
ছোট কর্তা মায়ের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। সাথে সাথে বারে বারে জ্ঞান হারিয়ে মূর্ছা যেতে লাগলেন তিনি। কবিরাজ মশাইকে আবার খবর দেওয়া হলো, কিন্তু এবার তিনি এসে বহু চেষ্টা করেও কিছু করতে পারলেন না। এইদিকে সময়ের সাথে সাথে ছোট কর্তা মার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হয়ে চলল। শেষে জমিদার মশাই বাধ্য হয়ে ছোট কর্তা মাকে গাড়ি ভাড়া করে কলকাতা নিয়ে গেলেন চিকিৎসা করাতে। সেখানে নানা রকম উন্নত যন্ত্রপাতি আর ওষুধ দিয়ে নানান রকম পদ্ধতিতে চিকিৎসা, বহু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু জানালেন ছোট কর্তা মায়ের গর্ভের সন্তান গর্ভেই প্রাণ হারিয়েছে। এই খবরে জমিদার মশাই অত্যন্ত ভেঙে পড়লেন। তারা বাড়ি ফিরলে এই কথা শোনার পর সারা বাড়িতে কান্নার রোল উঠল। আমাদের বড় কর্তা মা অর্থাৎ জমিদার মশাইয়ের মা জ্ঞানদা সুন্দরী দেবীর তো বটেই, এমনকি আমাদের ঝি চাকরদেরও নাওয়া খাওয়া পর্যন্ত শোকে প্রায় একরকম বন্ধই হয়ে বসল। এদিকে 2-3 দিন অন্তর অন্তর গোয়ালে একটা করে গরু মরতে শুরু করলো। সে মৃত্যু স্বাভাবিক নয়। প্রতিবার দেখা যেত গরুগুলোর মাথা যেন কেউ প্রচন্ড জোরে টেনে শরীর থেকে ছিঁড়ে ফেলেছে। গরুগুলো সারা দেহ ক্ষত বিক্ষত, প্রচন্ড ধারালো কিছু দিয়ে যেন তাদের হাড় মাংস সব খুবলে কেউ খেয়ে নিয়েছে। জমিদার বাড়ির পিছনের দিকের পুকুরে মাছ হু হু করে কমে যেতে লাগলো। তবে তবে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল গত পরশুদিন। জমিদার বাড়ির সব থেকে পুরনো ঝি কদলিবালা বুড়ি ভোর রাতে উঠে জমিদার বাড়ির বাগানে ফুল তুলতে গিয়েছিল আমাদের বড় কর্তা মা অর্থাৎ জ্ঞানদা সুন্দরী দেবীর সকালের পুজোর জন্য। হঠাৎ হঠাৎ প্রচন্ড একটা ভয়ার্ত আর্তনাদ শুনে আমাদের সকলেরই ঘুম ভেঙে যায়। আমরা তড়িঘড়ি করে বাগানের দিকে দৌড়ে গিয়ে যে দৃশ্য দেখি তাতে আমাদের বুক কেঁপে ওঠে। আমরা দেখি বুড়ি কদলিবালার তোমরানো মোচড়ানো দলা পাকানো নিথর দেহটা বাগানের মাটিতে পড়ে রয়েছে। তার ঘাড় মোটকে উল্টো দিকে ঘোরানো, হাত পা দেহ থেকে আলাদা হয়ে আশেপাশে ছড়িয়ে রয়েছে, আর টাটকা তাজা রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। ঠাকুর, আমি এই জমিদার বাড়িতে সেই ছেলেবেলা থেকে কাজ করছি, আজ প্রায় 50 বছর ধরে। এইরকম বিভীষিকা আমি আর অতীতে কখনো এই জমিদার বাড়ির ওপর ধেয়ে আসতে দেখিনি বাবু, যা আজ এই বয়সে এসে দেখছি। মনে হচ্ছে আমরা কেউ বাঁচবো না ঠাকুর। কথাগুলো বলতে বলতে আতঙ্কে ডুকরে কেঁদে উঠল বৃদ্ধ চাকর দয়ারাম। আমি দয়ারামের কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারলেও পুরোপুরি ধরতে পারলাম না, বা বলতে পারো নিশ্চিত হতে পারলাম না যে ঠিক কোন ধরনের অপশক্তির আগমন ঘটেছে এই জমিদার বাড়িতে। তখনও আমার কাছে কতগুলো জিনিস অস্পষ্ট ছিল। এদিকে সেগুলো না জানা অবধি আমি এই বিপদের প্রতিকারও করতে পারবো না। মনে মনে ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করতে লাগলাম পথ নির্দেশের আকুতি জানিয়ে। এত অবধি বলে তারানাথ একটু থামল। আমি আর কিশোরী দুজনেই চরম উত্তেজিত হয়ে জিজ্ঞাসু স্বরে বললাম, থামলেন কেন? তারপর কি বলুন? তারানাথ দুর্ভোগ জল খেয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বার করলো। তারপর একটা টান দিয়ে জ্বলন্ত সিগারেটটা 2 আঙ্গুলের মাঝে ধরে আবার বলতে শুরু করলো। সেদিনের প্রায় আরো ঘন্টা খানেক পর শিলাদিত্য নিজে এসে আমাকে দুপুরের আহার গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমাকে খাওয়ার ঘরে নিয়ে গেল। খেতে বসে দেখি এলাহি আয়োজন। সুগন্ধি সরু চালের ভাত, ঘি, বড়ি দিয়ে শুক্তো, সোনা মুগের ডাল, 4-5 রকমের ভাজা, পাকা কাতলা মাছের কালিয়া, রেওয়াজি খাসির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস ও ঘরে পাতা মিষ্টি দই। আমি খুব তৃপ্তি করে সব কিছু খেলাম। খাওয়া শেষে জল খেয়ে হাত মুখ ধুয়ে আমি শিলাদিত্যকে বললাম,
আচ্ছা, তোমার কাছে আমার কিছু কথা আছে, তা আমি একান্তেই তোমার সাথে বলতে চাই। শিলাদিত্য আমার কথা মতো ঝি চাকরদের সেখান থেকে চলে যেতে আদেশ করল। তোমরা সকলে বলুন এখন এসো। সবাই চলে গেলে আমি শিলাদিত্যকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, 1 মাস আগে এই বাড়িতে মৃত কদলিওয়ালা ছাড়া আর যারা যারা উপস্থিত ছিল তারা সবাই কি এখনো উপস্থিত আছে? শিলাদিত্য একটু ভেবে বলল, আগে বাকি সবাই তো আছে, কিন্তু একমাত্র নায়েব মশাই নেই। তিনি 1.5 মাস আগে আমার থেকে কিছুদিনের ছুটি চাইলেন, বললেন দেশের বাড়ি যাবেন। আমি তার ছুটি মঞ্জুর করতে তিনি সেই যে বিদায় নিলেন, এখনো পর্যন্ত ফিরলেন না। কিছুদিন আগে আমি লোক পাঠিয়েছিলাম বর্ধমানের নিরল গ্রামে তার দেশের বাড়িতে তার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু সেই লোক ফিরে এসে বলল নায়েব মশাই তার দেশের বাড়িতে নেই। আমি বললাম, আমি তোমার সাথে এই বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখতে চাই। শিলাদিত্য আমার নির্দেশ মতো আমাকে সাথে নিয়ে জমিদার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে আমাকে দেখাতে লাগলো। গোয়াল ঘর, পুকুর ঘাট ও বাগান ঘুরে যখন বাড়ির পিছন দিকের ফাঁকা জমিতে এসে উপস্থিত হলাম, তখন দেখতে পেলাম এক জায়গায় কিছু মাছের আঁশ, কালো পেঁচার পালক আর বাবলা গাছের কাঁটা পড়ে রয়েছে। আমি এবার প্রায় পুরোটাই বুঝতে পারলাম। সেগুলো সরিয়ে সেখানকার মাটি একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা হাড়ের কিলক। এই কিলক হলো আসলে ডাঙ্গুলি খেলার গুলির মতো দেখতে। 2 প্রান্ত ছুঁচালো এবং মাঝখানটা চ্যাপ্টা আর গোলাকৃতি। সেইটা হাতে নিয়ে ভালো করে দেখতেই বুঝলাম এটার পরিমাপ 3 আঙুল লম্বা, আর এটা মানুষের হাড় দিয়ে তৈরি। দেখতে পেলাম ওর ওপরে ছোট্ট ছোট্ট করে শিলাদিত্যর নাম লেখা আছে, এবং তা লেখা হয়েছে একটা কালচে খয়েরি রঙের কালি জাতীয় পদার্থ দিয়ে। এবার আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম শিলাদিত্য এবং তার পরিবারের ওপর ভয়ানক এক অভিচার ক্রিয়া করা হয়েছে। তাদের ওপর কালা পানি প্রয়োগ করা হয়েছে। কিশোরী তারানাথকে থামিয়ে প্রশ্ন করল, এই কালা পানিটা আবার কি? উত্তরে তারানাথ গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, কালা পানি হলো প্রেতজনী বা প্রেত লোকের এক মহা ক্ষমতাশালী ও হিংস্র স্বভাবের অতি নিম্ন শ্রেণীর প্রেত। এই প্রেত হলো প্রেত লোকের সবচেয়ে ভয়ানকতম প্রেতদের মধ্যে অন্যতম। এর উল্লেখ প্রাচীন বৌদ্ধ বজ্রযান তন্ত্রে এবং হিন্দু তন্ত্রশাস্ত্রের ডামর শাখায় পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রে যত রকম অপশক্তির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একমাত্র কাচ্চা কুয়ালার পর এই প্রেত সবচেয়ে বেশি ক্ষমতাশালী। যে ব্যক্তির উপর এই অপশক্তিকে প্রয়োগ করা হয়, প্রথমে এই প্রেত তার আশেপাশের সমস্ত মানুষজন এমনকি পশু পাখিকে পর্যন্ত হত্যা করে ও তাদের মৃতদেহগুলোকে নিজের ভোগ হিসাবে গ্রহণ করে। তারপর অবশেষে কোনো অমাবস্যা বা চন্দ্রগ্রহণের দিন মাঝরাতে সেই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে তার রক্ত পান করে এবং মৃতদেহটাকে ভোগ হিসাবে গ্রহণ করে। এই প্রেতকে জাগাতে হলে এক পক্ষ কাল অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রথমা থেকে চতুর্দশী অবধি প্রতিদিন মধ্যরাতে কোনো এক নির্জন শ্মশানে বসে এর মন্ত্র প্রতিদিন 1008 বার জপ করতে হয়। তারপর অমাবস্যার দিন মধ্যরাতে সেই শ্মশানে বসে অপঘাতে মারা গেছে এমন কোনো মৃত মানুষের হাড় দিয়ে তৈরি 3 আঙুল পরিমাপ কিলকের উপর নির্দিষ্ট তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই প্রেতকে আহ্বান করতে হয়।
এই ক্রিয়া শেষ হলে সেই শ্মশানেরই কোনো কালো পেঁচাকে হত্যা করে তার পালক দিয়ে সেই হাড়ের কিলকের উপর মৃত পেঁচার রক্তকে কালি হিসাবে ব্যবহার করে যে ব্যক্তির উপর এই প্রেতকে প্রয়োগ করা হচ্ছে তার নাম লিখে দেওয়া হয়। তারপর সেই কিলক শত্রুর বাড়ির সীমানার মধ্যে পুঁতে দিয়ে তার উপরে সেই শ্মশানের পাশে অবস্থিত জলাশয়ের মাছের আঁশ, শ্মশানের মধ্যে বা তার ধারে কাছে থাকা বাবলা গাছের কাঁটা আর ক্রিয়ার সময় হত্যা করা কালো পেঁচার পালক প্রেতের জাগরণ মন্ত্রে অভিমন্ত্রিত করে ছড়িয়ে দিলেই এই প্রেত জেগে ওঠে। গল্পের গাড়ি অন্য রাস্তায় চলে যাচ্ছে দেখে আমি তারানাথকে খোঁচা মেরে বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু তারপর জমিদার ও তার পরিবারের ঠিক কি হলো? তারানাথ আবার বলতে শুরু করলো, আমি পাঁজি দেখে বুঝলাম আগামী 3 দিন বাদে চতুর্থ দিনের মাথাতেই অমাবস্যা এবং একই সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমি মনে মনে প্রমাদ গুনলাম, আমি যদি এই 3 দিনের মধ্যে কিছু করতে না পারি তাহলে চতুর্থ দিনের আলো দেখার জন্য এই বাড়ির একজন সদস্য আর জীবিত থাকবে না। এমনকি এই বাড়ির আশ্রিত অবলা প্রাণীগুলিও বেঘরে মারা পড়বে। অমাবস্যা এবং চন্দ্রগ্রহণ যেহেতু একই সাথে পড়েছে, তাই এই তিথি শুরু হওয়া মাত্রই কালা পানি অসীম শক্তিশালী হয়ে উঠবে। তখন তাকে আটকানোর ক্ষমতা শুধু আমার কেন, এই দুনিয়ার কোনো তান্ত্রিক বা সাধকেরই যে নেই তা আমি আগে থেকেই জানতাম। তাই যা করার তা এই 3 দিনের মধ্যেই আমাকে করতে হবে। আমি আর দেরি না করে শিলাদিত্যকে সরাসরি সব খুলে বললাম। দেখলাম আমার কথা শুনে তার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। সে আমার পায়ে আছাড় খেয়ে পড়ে কাকুতি মিনতি করে বলতে লাগলো, ঠাকুর, দয়া করে আমাদের আপনি বাঁচান। আপনি যা যা বলবেন আমি সব করতে রাজি। এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন ঠাকুর, এই বিপদ থেকে রক্ষা করুন। আমি 2 হাতে তাকে তুলে ধরে বললাম, দেখো শিলাদিত্য, দয়া বা রক্ষা করার আমি কেউ নই। সেই ক্ষমতা এবং অধিকার দুটোই একমাত্র ঈশ্বরের আছে। তবে আমি আমার সাধ্য মতো সমস্ত চেষ্টা করব। বাকিটা ঈশ্বরের হাতে। তিনি সর্বশক্তিমান ও মঙ্গলময়, তার কাছে প্রার্থনা করো। শিলাদিত্য হাত জোর করে বলল, ঠাকুর, আমাকে কি করতে হবে? আমি একটা ফর্দ করে দিচ্ছি। ফর্দ মিলিয়ে সমস্ত জিনিসপত্র আগামী 2 দিনের মধ্যে আনিয়ে নাও। যদিও এর মধ্যে কিছু কিছু জিনিস তোমরা পাবে না, সেগুলো আমাকেই বাইরে থেকে সংগ্রহ করে আনতে হবে। তবে চিন্তা করো না, আমি 3য় দিন দুপুরের মধ্যেই ফিরে আসব। 3য় দিন রাত 10টা থেকে অমাবস্যা ও চন্দ্রগ্রহণের তিথি শুরু হচ্ছে। এই তিথি শুরু হওয়ার আগেই আমাকে আমার ক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই আমি সন্ধেবেলাতেই ক্রিয়ায় বসব। আমি আপাতত তোমার হাতে এই লাল ধাগাটা বেঁধে দিয়ে যাচ্ছি। এটা আমি ফিরে আসা অবধি তোমাকে, তোমার মাকে, তোমার স্ত্রী সন্তানকে রক্ষা করবে। তবে ভুলেও এই ধাগা যেন তোমার হাত থেকে কোনোভাবে না খুলে যায়, না হলে কিন্তু মহা বিপদে পড়বে তোমরা। শিলাদিত্য আমার কথায় মাথা নেড়ে সম্মতি জানালে আমি ঝোলা থেকে মা বিপত্তারিণীর পায়ে ছোঁয়ানো একটা লাল ধাগা শিলাদিত্যর হাতে বেঁধে দিলাম। তারপর সেদিনকার মতো বিদায় নিয়ে বেরিয়ে এলাম জমিদার বাড়ি থেকে। 2 দিন ধরে নানান স্থানে ঘুরে প্রয়োজনীয় কয়েকটা দ্রব্য সংগ্রহ করে যখন 3য় দিন দুপুরে জমিদার বাড়িতে ফিরে এলাম, তখন জানতে পারলাম এই 2 দিনে আরো 2টো গরু, 2 জন ঝি এবং 1 জন চাকর প্রাণ হারিয়েছে। এখন কেবল গোয়ালে 3টে গরু, পুকুরে অতি স্বল্প সংখ্যক মাছ আর গোটা জমিদার বাড়িতে মাত্র 5 জন সদস্য জীবিত। তারা হলো জমিদার শিলাদিত্য, তার স্ত্রী লাবণ্যপ্রভা, শিলাদিত্যর মা জ্ঞানদা সুন্দরী দেবী
শিলাদিত্যর বছর 8 শিশু কন্যা শিবানী আর বৃদ্ধ চাকর দয়ারাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার পুজো ও ক্রিয়ার জন্য সমস্ত সামগ্রী গুছোতে শুরু করলাম। দেখলাম আমি যেগুলো সংগ্রহ করে এনেছি কেবলমাত্র সেইগুলো ছাড়া বাকি সমস্ত উপকরণই ফর্দ মিলিয়ে যথাযথভাবে শিলাদিত্য জোগাড় করে আনিয়েছে। পুজোর জোগাড় করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমি জমিদার বাড়ির বিশাল উঠোনের মাঝখানে ইট দিয়ে যজ্ঞবেদী নির্মাণ করে তাতে বালি ভর্তি করলাম ও বালির উপর ঠিক যজ্ঞবেদীর মধ্যস্থলে অষ্টগুঁড়ি 5টি রঙের আবির আর সিঁদুর দিয়ে শ্রী দুর্গা যন্ত্র অঙ্কন করলাম ও তার উপরে ত্রিভুজের আকৃতিতে একগুচ্ছ বেল কাঠ সাজিয়ে রাখলাম। যজ্ঞবেদীর বাম পাশে সাদা তিল দিয়ে যোগিনী মণ্ডল অঙ্কন করলাম। সমস্ত উপকরণ সামনে সাজিয়ে নিয়ে পুজোয় বসার আগে ঝোলা থেকে বের করে আনলাম বিধবা ডমনির চিতা থেকে সংগ্রহ করা বিশেষ ছাই। সেই ছাই দিয়ে গোয়াল ঘরের চারপাশে, পুকুরের চারপাশে ও উঠোনের একধারে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির সদস্যদের চারিদিকে ক্ষেত্রবন্ধন মন্ত্র উচ্চারণ করতে করতে গোল গণ্ডি কেটে দিলাম। সকলকে সতর্ক করে বলে দিলাম, যাই হয়ে যাক না কেন, কেউ যেন এই গণ্ডির বাইরে হাত বা পা না বাড়ায়। তারপর নিজের গাত্র বন্ধন করে আমি পুজোয় বসে একে একে ঘট স্থাপন, দিক বন্ধন, জল শুদ্ধি, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি ও সংকল্প করে পুজো শুরু করলাম। পুজো তখন সবে অর্ধেক সম্পন্ন হয়েছে। এমন সময় একটা উগ্র পচা দুর্গন্ধে চারিদিক ভরে উঠল। আমি বুঝতে পারলাম আমার ক্রিয়ার ফল ফলতে শুরু করেছে। মন্ত্রোচ্চারণের গতি আরো বাড়িয়ে দিলাম। এরপর অঙ্গন্যাস, করন্যাস, ঋষাদিন্যাস ও মাতৃকান্যাস করে বীজ মন্ত্র জপ করতে করতে যজ্ঞবেদীতে সাজানো বেল কাঠের স্তূপে পাট কাঠের গুচ্ছ দিয়ে যজ্ঞবেদীর সামনে জ্বলতে থাকা সংকল্পের সময় স্থাপন করা ঘিয়ের প্রদীপ থেকে আগুন নিয়ে অগ্নি সংযোগ করলাম। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। এমন সময় হঠাৎ করে জমিদার বাড়ির উঠোনে ভীষণ গতিতে একটা হাওয়ার ঘূর্ণি উঠে ধীরে ধীরে একটা বিশাল ঘূর্ণিঝড়ে পরিণত হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল ও আশেপাশে কানে তালা লাগানো শব্দে বাজ পড়া শুরু হলো। আমি বুঝতে পারলাম প্রেত কালা পানি আমাকে ভয় দেখিয়ে আমার ক্রিয়া বন্ধ করার চেষ্টা করছে। আমি আরো জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে করতে একটা লাল জবা ও 3টে বেলপাতা যুক্ত সমিত ঘিয়ে চুবিয়ে যজ্ঞের আগুনে পর পর আহুতি দিতে শুরু করলাম। ঠিক তখনই আমার যজ্ঞবেদীর সামনে একটা জমাট কালো ধোঁয়ার কুণ্ডুলি আবির্ভূত হলো। ধীরে ধীরে সেই ধোঁয়া একটা অবয়বে পরিণত হয়ে বুকের রক্ত জল করা বিভৎস এক প্রেত মূর্তি ধারণ করল। কি ভয়ানক তার সেই রূপ! সারা দেহ আলকাতরার মতো কুচকুচে কালো, মাথায় চুলের বদলে অজস্র সাপ কিলবিল করছে, তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে, হাতে লম্বা লম্বা তীক্ষ্ণ ধারালো নখ, মুখের ভেতরে করাতের মতো দাঁত ছাড়াও তার মুখের দুপাশ দিয়ে মূলোর মতো দুটো সদন্ত বেরিয়ে রয়েছে, আর মুখের কোণা দিয়ে কষ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সে প্রচন্ড রাগে কর্কশ শব্দে গর্জন করে উঠল। এই দেখে বাড়ির মেয়েরা জ্ঞান হারালো। ছেলেরা ভয়ে আড়ষ্ট হয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। গোয়াল ঘরে গরুগুলো ভয়ে ছুটোছুটি শুরু করে দিল। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, পিশাচ সিদ্ধ মাতঙ্গিনী ওরফে মাতু পাগলির শিষ্য। মহাডামর তন্ত্রে আমি সিদ্ধ হস্ত।
এই নিম্ন শ্রেণীর অপশক্তির আস্ফালনে আমি বিন্দু মাত্র বিচলিত না হয়ে জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম। বারবার মা দুর্গার এই প্রণাম মন্ত্রে যজ্ঞের আগুনে একের পর এক আহুতি দিতে থাকলাম। আমি দেখলাম আমাকে কিছু করতে না পেরে তীব্র আক্রোশে সেই প্রেত জমিদার বাড়ির সদস্যদের দিকে তীর বেগে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মন্ত্র পড়ে ক্ষেত্র বন্ধন করা আমার কেটে দেওয়া গণ্ডি পেরোনো অত সহজ নয়। অদৃশ্য একটা দেওয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল উঠোনের মেঝেতে। আমি এবার গুরু গম্ভীর কণ্ঠে তার উদ্দেশ্যে বললাম, মা দুর্গার আদেশ, যে তোকে পাঠিয়েছে তাকে নিয়ে তুই যেখান থেকে এসেছিস আবার সেইখানে ফিরে যা। এই বলে সামনে সাজানো মালসা থেকে একসাথে এক মুঠো কস্তুরি, সাদা সর্ষে আর ধুতুরার বীজ তুলে নিয়ে চণ্ডকাত্যায়নী মন্ত্র জপ করে তা পূর্ণাহুতি হিসাবে যজ্ঞের আগুনে ছুঁড়ে দিতেই সেই প্রেত এক বিকট চিৎকার করে উঠে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। এক সময় পুরোপুরি বাতাসে মিলিয়ে গেল। দেখতে দেখতে আকাশের মেঘও কেটে গেল। ক্রিয়া শেষ করে উঠে মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি হেসে শিলাদিত্যকে বললাম, আর কোনো ভয় নেই শিলাদিত্য, মা দুর্গার কৃপায় সমস্ত বিপদ কেটে গেছে। এখন তুমি আর তোমার পরিবার সম্পূর্ণ সুরক্ষিত। শিলাদিত্য দেবী দুর্গার উদ্দেশ্যে দু হাত জড়ো করে কপালে ঠেকিয়ে প্রণাম করল। জয় মা দুর্গা। এর পরদিন সকালে নায়েব পশুপতি আচার্যর দেশের বাড়ি থেকে খবর এলো, নায়েবের ধর থেকে মুন্ডু আলাদা করে ক্ষতবিক্ষত দেহ তার বাড়ির উঠোনে পাওয়া গেছে। আমি সেদিন বিকালে শিলাদিত্যর বাড়ি থেকে বিদায় নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হই। সে আরো দিন কয়েক থেকে সেবা গ্রহণ করার অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমার মতো ভব ঘুরে মন কি আর তাতে সায় দেয়? তারানাথ থামল। কিশোরী বিস্মিত স্বরে প্রশ্ন করল, আচ্ছা, তাহলে এই নায়েবকে কে মারল? তারানাথ একটু হেসে বলল, এখনো বুঝতে পারলে না? ওই নায়েবই হলো যত নষ্টের গোড়া। তার শিলাদিত্যর জমিদারির আর সম্পত্তির ওপর দীর্ঘদিনের লোভ ছিল। সেই জন্য সে গোপনে নিম্ন মার্গের তন্ত্র সাধনা শুরু করে। কিন্তু যখন লাবণ্যপ্রভা দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়, তখন সে সেই খবর পেতেই পাছে শিলাদিত্যর পুত্র সন্তান জন্ম নেয় আর জমিদারির উত্তরাধিকারী হয়, এই আশঙ্কা করে কাকবন্ধা নামে এক জঘন্য তন্ত্র ক্রিয়া করে লাবণ্যপ্রভার গর্ভের সন্তানকে গর্ভে থাকাকালীনই হত্যা করে। এতেও সে থেমে থাকেনি, কারণ রিপুর তাড়নায় সে অন্ধ হয়ে গিয়েছিল। ভবিষ্যতে শিলাদিত্য যাতে আর কোনো সন্তান এনে তার জমিদারি হাতানোর পরিকল্পনায় ছাই দিতে না পারে, সেই জন্য সে এক পক্ষকাল শ্মশানে সাধনা করে শিলাদিত্য আর তার পরিবারের ওপর কালা পানি প্রয়োগ করে তাদের হত্যা করার জন্য। আর এই ক্রিয়া সফল হলে তার জমিদারি হাতানোর পথে আর কোনো বাধাই থাকতো না। কিন্তু ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। ঈশ্বরের কৃপায় সঠিক সময়ে আমি সেখানে পৌঁছে যাই এবং পাল্টা উচ্চাটন ক্রিয়ার দ্বারা তার ক্রিয়া তার ওপরেই ফিরিয়ে দিই। কোনো অপশক্তিকে যখন কারোর ওপর প্রয়োগ করা হয়, তখন সেই অপশক্তি তার কাজে বাধা পেয়ে অসফল হলে যে সাধক তাকে জাগিয়ে তুলেছে ফিরে এসে তাকেই হত্যা করে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। লোভ বড় খারাপ জিনিসে, বুঝলে? তাই কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই বলে তারানাথ চুপ করল। অবাক বিস্ময়ে আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো তারানাথের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। আরিপাস,
বেশ বেড়ে তো গল্পটা। আচ্ছা দাদু, আমরা এই বইটা নেব। কত কি দিতে হবে বল? খোকা, আসলে আমি তো ভবঘুরে মানুষ, ওই ওই ঠিক তোমাদের তারানাথ তান্ত্রিকেরই মতো। তাই আমার টাকা পয়সা প্রয়োজন নেই, শুধু একটু যদি খেতে পেতাম তাহলে খুব ভালো হতো আর কি। বরং দাঁড়াও দাঁড়াও, তোমাদের তার থেকে বরং আমি আর একটা ডায়েরি দিচ্ছি, ঠিক একই রকম। এতেও অনেক গল্প আছে। এই না ধরো, এই না। বাহ, কলেজ স্ট্রিটে এসে একটা রীতিমতন খনি সন্ধান পেয়ে গেলাম না অভি। তা যা বলেছিস জিৎ। আচ্ছা দাদু, এই নাও আমার আর ওর থেকে 500, 1000 টাকা। তুমি ভালো করে তোমার যেটা মন চায় সেটা খেও। আর তাছাড়া সামনেই পুজো, এই টাকা থেকে যেটা বাঁচবে তুমি সেটা দিয়ে নতুন একটা জামা কেনো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক খোকারা, আমি চলি। চল এবার তাহলে বাড়ির পথে হাঁটা লাগানো যাক, কারণ আমার ট্রেন ধরার ব্যাপার আছে। বাকি গল্প না হয় বাড়িতে বসে পড়া যাবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। এতক্ষণ শুনছিলেন সায়ন চক্রবর্তীর লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও কালা পানির খিদে। আমাদের আজকের গল্পে গল্পকথক অরিত্র, কিশোরী রূপম, চারি দিয়া, দয়ারাম কালাপানি এবং জিতের চরিত্রে কুমারজিৎ, জমিদার শিলাদিত্য মজুমদারের চরিত্রে সুবর্ণ, বৃদ্ধ অভি এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আমি সুমন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী তারানাথ তান্ত্রিকের গল্পের জন্য।